সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ সোমবার, আর আজকের ব্লগটা আমি ওই সকাল 10টা থেকে শুরু করছি। সকালে উঠে সমস্ত বাসি কাজ হয়ে গেছে, এমনকি জলখাবারটাও খাওয়া হয়ে গেছে। আজকে দুপুরে ভাবছি বানাবো বিরিয়ানি, তাই বিরিয়ানির চালটা এখন আমি ভিজতে দিয়ে দিচ্ছি। কাল রাতে যদি ওর বাবা সব জিনিসপত্র নিয়ে এসেছিলো বিরিয়ানির জন্য, কালকে রাত্রেই বানাতে বলছিল, কিন্তু কালকে রাত্রে আর বানাতে ইচ্ছে করলো না, ভাবলাম যে সকালেই বানাবো। আজকে আবার আমরা ফিরে যাব বাঁকুড়া, আর ওর বাবাও আমাদের সাথে আজ যাবে, মানে আমাদেরকে পৌঁছাতে যাবে। তাই ভাবলাম যে দুপুরে একদম বিরিয়ানি খেয়ে আমরা বিকেল দিকে বেরিয়ে যাব। তো যাই হোক, এখানে আমি চালটা ভিজিয়ে রাখলাম। চালটা ওই 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এদিকে চালটা ভিজতে দিয়ে এই বিরিয়ানির জন্য আলুগুলো কেটে নিচ্ছি। মানে আলুটা মাছটা কাটবো না, ছোট ছোট আলু তো, খুব বড় আলু মানে বড় আলুটা আমি কিনি না। বেশি বড় আলুগুলো না মাঝখানটা মানে বাইরের থেকে দেখে মনে হয় ভালো, কিন্তু ভেতরটা দেখবেন পচা থাকে অধিকাংশ টাইমে। তাই আমি না সে মিডিয়াম সাইজ অথবা ছোট সাইজের আলু নিই। আর পেঁয়াজটাও আমি ছোট সাইজেরই আলু মানে পেঁয়াজটা নিই, কারণ বড় পেঁয়াজগুলোও দেখছি বেশ পচা বেরোচ্ছে এখন। তাই এদিকে দেখুন আমার আলুর খোসাগুলোও ছাড়ানো হয়ে গেছে, আর বেরেস্তার জন্য পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। আর নিয়ে নিচ্ছি একটু পুদিনা পাতা। আমাদের আবার বিরিয়ানিতে পুদিনা পাতাটা খেতে সবাই ভালোবাসে। ওর বাবারও ওই ফ্লেভারটা বেশ ভালো লাগে, আর আমারও বেশ ভালো লাগে। আর ছেলের তো কোনো কথাই নয়, ওকে বিরিয়ানি হলেই হচ্ছে, বিরিয়ানির ভক্ত ও একেবারে। বিরিয়ানিতে পুদিনা পাতাটা না দিলে মনে হয় কিছু একটা মিসিং আছে। মানে বরাবর আমরা যতদিন বিরিয়ানি খাচ্ছি বাড়িতে বানিয়ে, আমরা বরাবরই পুদিনা পাতাটা দিই। ধনে পাতাটা হয়তো সব বারে দেওয়া হয় না, কিন্তু পুদিনা পাতাটা আমাদের থাকেই। আর শীতের দিনে না পুদিনা পাতাটা পাওয়া যায় না, তখন বেশ মুশকিল হয়ে যায়। তখন বাড়িতে খুব কম বানানোও হয় বিরিয়ানি এই কারণে। এখন এদিকে 15 মিনিটের উপরে হয়ে গেছে, চালটা প্রায় ভিজে গেছে, প্রায় মানে অধিকাংশটাই ভিজে গেছে। এবারে এটা আমি এখন দিয়ে দিলাম গরম জলে। জলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম। আর এখানে আমি গোটা মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, নিয়েছি দারচিনি, গোলমরিচ, সাদা গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, আর নিয়েছি সাজিরা। এগুলো সব আমি ওই জলের মধ্যেই দিয়ে দিলাম, মানে যেখানে চাল দিলাম ওই জলে, আর ওটার সাথেই আমি ওই গোটা মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি ওই একটার মতো কাগজি নিগড়ে নিচ্ছি। এখানে তো ভিনিগারটা নেই, ভিনিগার বাঁকুড়াতে আছে। আর বর যেহেতু এই সকল খাবার খায় না, তার জন্য ভিনিগার এখানে রাখাও হয় না। তাই এখানে আমি একটা কাগজি দিয়ে দিলাম ওই হাঁড়িতেই। আর এদিকে আমি আলুগুলোর গায়ে না একটু করে চিড়ে নিচ্ছি, তাহলে নুন হলুদটা মাখিয়ে রাখবো তো ভেতরে, তাহলে নুনটা পৌঁছাবে আর তাড়াতাড়ি সিদ্ধও হবে এবং টেস্টটাও ভালো লাগবে। আর এই জন্য আলুগুলো মাঝে একটা করে আমি দাগ কেটে নিচ্ছি, যাতে ভেতরে নুনটা ঢুকতে পারে। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও সিদ্ধ হয়ে গেছে। ভাতটা তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ওটা হয়ে যায় যদি চালটা ভেজানো থাকে। আর এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো আমি আজকে চাইছি একটু কম তেলের মধ্যেই করতে, কিন্তু বেরেস্তাটা ভাজতে তো একটু বেশি তেল লাগবে, তাই এই বেরেস্তার তেলটাতেই আমি ভাবছি আলুগুলোও ভেজে নেব। আর ওইদিকে 80% সিদ্ধ হওয়ার পরে আমি ভাতটা নামিয়ে দিয়েছিলাম। এখানে দুটো থালাতে আমি ভাতটা রেখেছি, আর ফ্যান চালিয়ে দিয়েছি যাতে একটু মানে নরম হয়ে যায়। তো ভাত এটা যদি হাঁড়িতে রাখা হয় তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে, তার জন্য আমি থালাতে ঢেলে এখন ফ্যানটা চালিয়ে দিচ্ছি যাতে ভাতটা একটু শক্ত হয়ে যায়। কারণ এটা তো আরেকবার স্টিম হবে বিরিয়ানি, তো মানে আরেকবার দম দিতে হবে এটা, তাহলে তখন আরও গলে যাবে ভাতটা। এই কারণে আমি এখন ফ্যানটা চালিয়ে ওই ভাতগুলো রেখে দিয়েছি। আর এদিকে দেখুন বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে, কিন্তু আজকে না বেরেস্তাটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, তাই একটু একটু তিতও লাগছিলো। পেঁয়াজগুলো মানে একটু বেশিই খরে গেছিলো। আমি আসলে বাইরের দিকে একটু গেছিলাম, তো খেয়াল থাকেনি যে হিটারটা অন আছে। যাই হোক, এখানে ওই তেলটা, যে তেলটা বেঁচেছিলো পেঁয়াজ ভাজার তেলটা, ওই তেলটাতেই আমি আলুটা ছেড়ে দিলাম। বিরিয়ানির মাংসটা আমার হাজব্যান্ড আগেই করে নিয়েছিল সকালবেলায়। ওই মাংসটা যেভাবে করে নর্মালি কষা কষা করেই মাংসটা করেছে, ওটার ভিডিওটা না শ্যুট করা হয়নি। আসলে আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, আর ও ঠিকঠাক পারে না শ্যুট করতে, ওই কারণে ওই ভিডিওটা শ্যুট করা হয়নি। তো এবারে আমি বিরিয়ানিটা স্টিম করতে দেব। তো এখানে আধ বাটি দুধ নিয়েছি, আর এটাতে দিয়ে দিলাম মিঠা আতর। এবারে দিচ্ছি এটা কেওড়া এসেন্স এবং দেব রোজ এসেন্স। আর আপনারা এই ঘিয়ের পরিবর্তে যদি ঘি না থাকে আপনারা এটাতে রিফাইন্ড অয়েলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে স্মেলটা অন্যরকম আসে আর খেতেও বেশ স্বাদটা লাগে।
আর এবারে আমি চালের লেয়ারটা দিচ্ছি। আর হাঁড়িটাতে না প্রথমেই আমি ওই ঘি, গাওয়া ঘি যেটা বলে, গাওয়া ঘিটা হাঁড়িটার ভেতর দিকে পুরো গাটাই মাখিয়ে নিয়েছিলাম, যাতে চালগুলো চট করে না ধরে যায়। আর নিচে যে চালটা থাকবে সেটাতে ঘিটা লাগলে বেশ সুন্দর স্মেলটা আসে। তো যাই হোক, এটাতে আমি প্রথমে একটা চালের লেয়ার দিয়ে দিয়েছি। এবারে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা, আর তার উপরে দিলাম পুদিনা পাতা। এখন দিয়ে দিচ্ছি ওই চিকেন কষার যে গ্রেভিটা ছিল হালকা হালকা, সেই গ্রেভিটা দিলাম। এবারে এটার উপরে আরেকটা লেয়ার দিয়ে দেবো। আমি না 3-4টা লেয়ার দিতে পছন্দ করি। নিচের লেয়ারে আমি ওই আলু দিই, আর মানে চিকেন হোক বা মাটন হোক, আমি মাংসগুলো নিচের লেয়ারে দিই না, ওগুলো ওই মিডিলে দিই অথবা উপরে দিই। কারণ নিচে মাংসটা থাকলে না বের করতে অসুবিধা হয়, মাংস আলু যাই হোক এগুলো বের করতে বেশ অসুবিধা হয়, ওই কারণে নিচে আমি ওগুলো দিই না, উপরের দিকেই দিই। এবারে সেকেন্ড লেয়ারটাও ঠিক একইভাবে দিয়ে নিলাম, আগেরটা যেভাবে দিয়েছিলাম, কিন্তু নিচের লেয়ারে আমি মাংস দিইনি, উপরের লেয়ারটাতে আমি চিকেনগুলো দিলাম। আমি এই বিরিয়ানি রান্নাটা শিখেছিলাম ইউটিউব দেখেই। বলতে পারেন যত এখন মডার্ন খাবার বেরিয়েছে, মোমো, বিরিয়ানি, ফ্রায়েড রাইস, এগুলো সমস্ত খাবার, মানে চাইনিজ খাবারগুলো সমস্ত কিছু আমি ইউটিউব দেখেই শিখেছি। আর আমার দুই বাড়িতে যেহেতু চিকেন হয় না, তাহলে চিকেনের কোনো আইটেমই বাড়িতে হয় না, এবং চিকেনের আইটেমের উপরেই দেখবেন বেশি ভালো ভালো রান্না হয়। আমার মনে হয় চিকেনের আইটেমের উপরেই অনেক আইটেম থাকে, মানে যেগুলো রান্না করা হয়। আর মাটনেও অতটা হয় না সেই রকম কিছু, আর বাকি কিছুতেও আমার মনে হয় অন্য কিছু হয় না যতটা চিকেনের উপর দিয়ে যতটা আইটেম বানানো যায়। তো যাই হোক, আমি এই বিরিয়ানিটা শিখেছিলাম বিয়ের পরে ইউটিউব দেখেই। এখন দেখুন লেয়ারটা আমার পুরোটাই দেওয়া হয়ে গেছে। আমি আবার বিরিয়ানি মশলাটা না দিতে ভুলে গেছিলাম, এই কারণে শেষে আবার উপর থেকে দিলাম, তারপর আবার নিচের ভাতগুলো উপর দিকে ঝাঁকিয়ে তুলতে হলো, মানে পুরো মশলাটা সব চালের উপরে মাখাতে হলো, নইলে স্মেলটা আসবে না। তো যাই হোক, 40 মিনিট আমি স্টিম করার পরে ভাতটা নামিয়ে নিলাম। এখন দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে, আর একটুও ভাতটা ভেঙে যায়নি বা লেগে যায়নি, পুরো ঝরঝরে হয়েছে। মানে একটার সাথেও একটা চাল কিন্তু লেগে যায়নি, সব কিন্তু আলাদা আলাদা আছে, দেখেই বুঝতে পারছেন হয়তো। আর আঁচটা কিন্তু একদম লো ইয়েতে দিতে হবে, তা বলে একটু খেয়াল রাখতে হবে। যদি মনে হয় যে লোয়ে হচ্ছে না, তখন গ্যাসটা একটু বাড়াতেই পারেন। তো এখন দেখুন মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তোজোটা অনেকক্ষণ ধরে রান্নাঘরে এসে রাউন্ড দিয়ে যাচ্ছে যে হলো কি না। তো এখন কমপ্লিট হয়ে গেছে, যাই ওকে আমি খাবারটা দিয়ে আসি। এই দুপুরের খাবার খেয়ে আবার বিকেলে আমাদেরকে বের হতে হবে বাঁকুড়ার জন্য। তো চলুন ওকে দিয়ে আসি খাবারটা। এখন ঘড়িতে বাজে ওই 4টা, আর তোজোর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি যেগুলো সকালে কেচেছিলাম, নইলে ভুলে যাব। আর এবারে আমরা বের হব, কারণ সন্ধে হয়ে যাবে, নইলে এমনিতেও সন্ধে হয়ে যাবে। তো ওর বাবা সাথে যাচ্ছে বলে একটু দেরি করে বের হলাম, আর রাস্তাটাও অনেকটা, সেই কারণে আমি এখন রেডি হয়ে গেছি। শুধু তোজোটা ঘুমাচ্ছে, ওকে এখন টেনে তুলতে হবে। তো চলুন রাস্তায় গিয়ে কথা বলবো। আজকে বাঁকুড়া ঢুকেই দেখছি গাড়িটার লাস্টের মানে পিছন দিকে যে চাকাটা, সেই চাকাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, মানে ফুলে গেছিলো। নতুন টায়ার, মানে 6 মাসও এখনও হয়নি নেওয়া, টায়ারটা চেঞ্জ করা হয়নি। কিন্তু ওই রাস্তার কাছে এসে পরে দেখছি, মানে বাঁকুড়া টাউনে ঢুকে গিয়েই দেখছি যে চাকাটা এরকম ফুলে গেছে। তো যাই হোক, এটা যদি মাঝ রাস্তায় হতো তাহলে আরও অনেক সমস্যায় পড়তে হতো। তো গাড়িটাকে ওইখানে আপাতত একটু পাম্প দিয়ে আমরা এগিয়ে এলাম, মানে আমাদের পোয়া বাগান দিকে চলে এলাম। তো যাই হোক, আমরা এখন পোয়া বাগান পৌঁছে গেছি। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। কালকে আবার একটা নতুন ব্লগে ঠিক টাইমে ঠিক সময়ে আমি চলে আসব। আজকের মতো এখানেই টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।